আসসালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসের সিজন 2 এপিসোড 8 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান। ঈদের একটি লম্বা ছুটির পর আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে গেল। এর মধ্যে বিভিন্ন আলোচিত এবং সমালোচিত ঘটনা ঘটে গেছে। আজকের এই আলোচনায় আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমরা জাতীয় বিষয়াবলী সম্পর্কে জানার চেষ্টা করি। জাতীয় বিষয়াবলীর মধ্যে প্রথম যে ঘটনাটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে কিংস থার্ড চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এটি আমাদের প্রধান উপদেষ্টা পেয়েছেন। সেই বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব এবং আসলে এটা কেন গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো থেকে আসলে জেনে রাখা প্রয়োজন, সেগুলো একটু আমরা গো থ্রু করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটু দেখি যে এই যে পুরস্কারটি, এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে। আমরা জানি যে ব্রিটেনের বর্তমান যিনি রাজা, ওনার নাম হচ্ছে রাজা তৃতীয় চার্লস। ওনার পক্ষ থেকে এটি দেওয়া হয়ে থাকে এবং যেই পুরস্কারটি ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন সেটি আসলে দেওয়া হয়ে থাকে 2024 সাল থেকে। যদিও ফাউন্ডেশনটি অনেক পুরনো, 1990 সালে এই ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে, কিন্তু যেই স্পেসিফিক পুরস্কারটি উনি পেয়েছেন, যে পুরস্কারটির নাম হচ্ছে থার্ড চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এটি 2024 সাল থেকে দেওয়া হয়ে থাকে এবং প্রথম যাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে তিনি ছিলেন জাতিসংঘের এক সময়কার মহাসচিব, সাবেক মহাসচিব, ওনার নাম হচ্ছেন বান কি মুন। তো আমরা একটু দেখার চেষ্টা করি 2024 সালের জুন মাসে এই যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন এই পুরস্কার প্রবর্তন করা হয় এবং 25 সালেই আমরা দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা উনি হচ্ছে এই পুরস্কারটি পেয়েছেন। যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে 1990 সালে এই যে দ্য কিংস ফাউন্ডেশন নামে যে একটি ফাউন্ডেশন আছে, এটি গঠিত হয় এবং এটা একটা দাতব্য সংস্থা। এই সংস্থা গঠিত হয় তৎকালীন যেই প্রিন্স অফ ওয়েলস ছিল সেই প্রিন্স অফ ওয়েলসের উদ্যোগে। এবং যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা এই পুরস্কারটি পেয়েছেন এবং উনি যতগুলো পুরস্কারই পেয়েছেন সেগুলোই কিন্তু কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন পরীক্ষায়। ওনার নোবেল পাওয়া, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পাওয়া, এখন যেহেতু উনি রাজার পক্ষ থেকে একটি পুরস্কার পেলেন, এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেই ধারণা করা যায়। এরপরে যদি আমরা চলে আসি, আমরা দেখব যে ডাকসু নির্বাচনের যে রোড ম্যাপ সেটি কিছুটা সামনে এগিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মোটা দাগে যেই জায়গাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি জড়িত ছিল এবং ডাকসুর কমিটি ছিল, আমরা দেখেছি সেই জায়গাগুলোতে ডাকসু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ডাকসুর ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডাকসু অর্থ কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি 28 বছর পরে একবার ডাকসু ইলেকশন হয়েছে, তারপরে সেটি কিন্তু আবার থেমে গিয়েছিল। তো 5 আগস্টের পরে খুব জোরালো দাবি ছিল ডাকসুর ইলেকশনটা দিতে হবে। কারণ হচ্ছে তাহলে ছাত্রদের যে ভয়েস, ছাত্রদের যে চাহিদা, চাওয়া পাওয়া, সেগুলো বিশ্ববিদ্যালয়ের সামনে এবং জাতির সামনে উঠে আসতে পারবে। তো সেই জায়গা থেকে একটা প্রোগ্রেস হয়েছে। প্রোগ্রেসটা হচ্ছে 10 সদস্যের কিন্তু নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং এই যে 10 সদস্যের নির্বাচন কমিশন, এটার প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন উনি দায়িত্ব পালন করবেন। উনি উদ্ভিদ বিভাগের অধ্যাপক। উনি প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করবেন এবং ওনার সাথে আরও 9 জন রিটার্নিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তা থাকবে। এবং যেটা গুরুত্বপূর্ণভাবে আমাদের আলোচনায় চলে আসবে সেটা হচ্ছে গঠনতন্ত্রকে সঠিক রেখে, গঠনতন্ত্র মেনেই ডাকসুতে এইবার 4টা নতুন পদ কিন্তু সৃষ্টি হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক। অর্থাৎ এই যে একটা প্রোগ্রেস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে ডাকসুর ইতিহাসটা খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হয় এবং আমরা দেখেছি যে 24 আন্দোলনের পরে এটার জন্য কিন্তু একটা জোরদার অনশন কর্মসূচি, আন্দোলন কর্মসূচি আমরা দেখেছি। তাই বর্তমান সময়ে এই ডাকসু সম্পর্কে আইডিয়া রাখাটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী সময়ে যদি আমরা একটু দেখি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং আমাদের যে রপ্তানি যে আয় হয় এর মধ্যে একটা বড়
অংশ কিন্তু গার্মেন্টস শিল্প থেকে আসে এবং এই যে গার্মেন্টস শিল্পের যেই রপ্তানি কতটুকু হবে, কি পর্যায়ে হবে, কতটুকু ম্যানুফ্যাকচার করা হবে, এটা একটা প্রতিষ্ঠান দ্বারা নির্মিত হয়। এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে BGMEA, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। অর্থাৎ পোশাক রপ্তানি খাতের এটাকে বলা হয় সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে আমরা নতুন সভাপতি পেয়েছি। যেহেতু পোশাক রপ্তানি খাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ খাত, তাই বিজিএমই আসলে কে কন্ট্রোল করছেন এটাও খুব গুরুত্বপূর্ণ। তো নতুন যিনি পরিচালক হয়েছেন উনি হচ্ছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, ওনার নাম হচ্ছে মাহমুদ হাসান খান। এখানে উনি সহ আরও হচ্ছে 7 জন সহসভাপতি ছিলেন। এই 8 জন কমিটির মধ্যে এই 8 জন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে আসলে কেউ ভোটই করেনি। অন্যান্য যে পোস্টগুলো ছিল সেগুলো তো ভোট হয়েছে, কিন্তু ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং 2025 থেকে 2027 সাল এই মেয়াদে বাংলাদেশের পোশাক রপ্তানি খাত এবং এটা যে ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি কি হবে, কিভাবে করা হবে, এই জিনিসগুলো তারাই দেখবেন। এর মধ্যে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদ হাসান খান। তো যেহেতু বিজিএমইএ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, তাই এখানে যখন পরিবর্তন হয়, এটার হেড যখন চেঞ্জ হচ্ছে, ওনার সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে, অন্তত ওনার নামটা জানা খুব জরুরি। এর পরবর্তীতে আমরা যদি যাই, বর্তমান বিশ্বে আমরা দেখেছি যে ক্যাশলেস যেই ক্যাশলেস ট্রানজ্যাকশনের পরিমাণ কিন্তু অনেক বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটাই মেইন মিডিয়াম অফ ট্রানজ্যাকশন। তারা ক্যাশ টাকা ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘ সময় এই টাকাগুলো মনিটর করা যায় না, এর মাধ্যমে হচ্ছে বিদেশে অর্থ পাচার হতে পারে, এই ধরনের বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে বাংলাদেশকে কিন্তু এই জায়গাগুলো থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। তো সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে আমরা একটা উত্তরণের পথ দেখতে পাচ্ছি। গত যেই আলোচনা ছিল 7, সেখানে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে বাংলাদেশে স্টারলিংক এসেছিল। এই আলোচনাতে আমরা দেখতে পাচ্ছি যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও যায়, আবার অর্থনীতির ক্ষেত্রেও যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশে গুগল পে আসছে, এই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে বা এই ধরনের একটি কিন্তু আমাদের সামনে সম্ভাবনার কথা বলা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে 1 মাসের মধ্যেই বাংলাদেশে গুগল পে চালু করা হবে। এখন যখনই আমরা পরীক্ষায় দেখি অর্থনৈতিক ব্যবস্থাগুলোতে আমরা দেখি বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রথম চালু করেছেন কে, মোবাইল ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক, এগুলো আলোচনায় আসে। সেক্ষেত্রে এই যে গুগল পে, সেটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে প্রথম এই সেবা শুধুমাত্র গ্রহণ করতে পারবেন সিটি ব্যাংকের গ্রাহকেরা। তাদের যে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড আছেন, ওইটা দিয়ে তারা গুগল পের এই সেবাটা তারা গ্রহণ করতে পারবেন। অন্যান্য ব্যাংক আস্তে আস্তে এটার সাথে সম্পর্কযুক্ত হবে, কিন্তু প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তারাই গুগল পে এর এই সেবাটি গ্রহণ করতে পারবেন। তাহলে এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ এটা ব্যাংকিং খাতের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আবার একই সাথে এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেই প্রেক্ষাপট সেখানেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো মূলত এই আলোচনাগুলো আমরা জাতীয় অংশে দেখলাম। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলিতে যাব এবং বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক বিশ্বকে কেন্দ্র করেই। আমরা একটু সামনে এগিয়ে যাই। প্রথম যে আলোচনাটি আসছে সেটি হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু। আগে এটাকে আমরা সংঘাত বলতাম, মোটা দাগে যুদ্ধ বলা যেত না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলোর পরে যে খোমেনি রয়েছেন, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আবার হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী বা হচ্ছে সর্ব উপর পর্যায়ে যিনি রয়েছেন খোমেনি, তিনি বলেছেন যে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এই টুইটগুলো হয়েছে, ইসরায়েল যেহেতু আক্রমণের পর আক্রমণ করেই যাচ্ছে, কোট আনকোট এখন আসলে যুদ্ধ শুরু হয়ে গেল, অর্থাৎ ইরান ইসরায়েলের যে সংঘাত এখন এটাকে আমরা যুদ্ধ বলতে পারি। এবং এখানে প্রত্যেকটা প্রতিপক্ষই আসলে অপরকে ছোট করে দেখানোর চেষ্টা করছে নিজেদের মানসিক যে মনোবল সেটা বৃদ্ধি করার জন্য। যেমন প্রথমেই আমরা দেখতে পাবো যে প্রতিপক্ষের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করছে দুই দেশই। ইসরায়েল বলছে যে ইরানের আকাশসীমার উপরে আমার যে কন্ট্রোল সেটা রয়েছে, আবার ইরান বলছে যে ইসরায়েলের আকাশসীমার উপরে আমাদের কন্ট্রোল আছে। ওই দিক থেকে ইউএসএ বলছে যে ইরানের আকাশসীমার উপর ইউএস এর কন্ট্রোল আছে। অর্থাৎ এখানে যেহেতু রাষ্ট্রগুলো বেশ দূরে দূরে,
ইরান থেকে ইসরায়েল প্রায় 1500 কিলোমিটারের দূরত্ব, সেখানে ডাইরেক্ট জেট দিয়ে আক্রমণ করা করা এটা একটু ইরানের জন্য কষ্টকর। তারা মিসাইল দিয়ে আক্রমণ করছে এবং এই যে আকাশ সীমা, এই আকাশ সীমায় কিন্তু সবাই বলার চেষ্টা করছে যে তাদের যে কন্ট্রোল, তাদের যে পাওয়ার সেটাই সুপিরিয়র, কারণ স্থলসীমায় এখানে যুদ্ধ হচ্ছে না। এবং এটার ফলাফল কিন্তু সমগ্র বিশ্বে খুবই ইমিনেন্ট, খুবই সহজভাবে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে বলা হচ্ছে যে তেলের যে দাম সেটি বেড়ে গেছে, কারণ আমরা জানি সমগ্র বিশ্বে যেই ক্রুড অয়েলগুলো করা হয়, যে তেল, অপরিশোধিত তেল রয়েছে, তার অন্যতম একটি বড় সাপ্লায়ার কিন্তু ইরান। ইরান সেই জায়গা থেকে যেহেতু এখন সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তেলের যে বাজারটা, এই জায়গায়ও কিন্তু এক ধরনের ঊর্ধ্বগামী অবস্থা দেখা যাচ্ছে, তেলের দাম কিন্তু বেড়েই চলেছে। এবং এই মনোপলিতে আসলে সবচেয়ে বেশি যে সুবিধাজনক অবস্থানে যাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া। তেলের দাম যত বাড়ছে, রাশিয়ার জন্য তত ব্যাপারগুলো আরও সুবিধাজনক হচ্ছে, সেটা বিষয় নয়। ভৌগোলিকভাবে যদি আমরা একটু খেয়াল করি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চিন্তাও কিন্তু করা হচ্ছে ইরানের পক্ষ থেকে, যে হ্যাঁ, যদি হরমুজটা বন্ধ করে দেওয়া যায় তাহলে ওইখান দিয়ে বিশ্বের বিভিন্ন ধরনের জাহাজ যায়, বিশেষ করে তেলবাহী জাহাজগুলো যায় এবং অনেক পরিমাণ জাহাজ সেখান দিয়ে যায়। যদি এটা করে দেওয়া যায় তাহলে তেলের বাজারটা এক ধরনের পরিবর্তনের সম্মুখীন হবে, ভৌগোলিকভাবেও তারা এক ধরনের সুপিরিয়র পজিশনে থাকবে। এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু এই ঝামেলাটা শুরু হলো কেন? ঝামেলাটা শুরু হলো আসলে ইসরায়েলের কারণে। ইসরায়েল ইরানে আক্রমণ করলো এবং তারা দাবি করলো যে ইরানের পারমাণবিক যে সক্ষমতা সেটাকে তারা ধ্বংস করতে চায় আউট অফ নোহোয়্যার। সেই জায়গায় ইরান রেটেলিয়েট করা শুরু করলো এবং বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, আমি এই ক্লাস নিতে আসার আগেও যেটা দেখলাম, সেটা হচ্ছে যে ইসরায়েলের যেই স্টক এক্সচেঞ্জ মার্কেট আছে সেখানে কিন্তু ইরানের মিসাইল পড়েছে। এবং এটা থেকে আসলে যেটা ধারণা করা যায় যে দিন শেষে আয়রন ডোমের যে অহংকার বা অন্যান্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা ইসরায়েল বলে, সেগুলোকে কিন্তু ফাঁকি দিয়ে ইরানের মিসাইল তেল আবিবে পৌঁছাচ্ছে এবং এই জায়গাটাতে মধ্যপ্রাচ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। সামনে আসলে কি হবে এটা আসলে দেখার বিষয়। তবে এখন পর্যন্ত যে ঘটনা বোঝা যাচ্ছে, ট্রাম্প আজকে সকালে বলছেন যে উনি আসলে কি করবেন না করবেন এখন উনি ডিসাইড করেননি, কারণ ইসরায়েল বর্তমান সময়ে দাঁড়িয়ে সে কিছুটা ডিফেন্সিভ পজিশনে, কারণ তার যে আকাশসীমা সেটাতে আসলে তার যে আয়রন ডোম এবং অন্যান্য ইন্টারসেপ্টিং যেই ধরনের ডিভাইসগুলো আছে সেগুলো আসলে ইরান অনেকটাই অকার্যকর করে দিতে পারছে এবং তেল আবিবে হামলা হচ্ছে। তো এটা কিন্তু একটা ফুল ফেস ওয়ার বা যুদ্ধ যেটাকে আমরা বলি সেটা শুরু হয়ে গেছে। এটা শুরু হলো ইসরায়েলের একটা আগ্রাসনবাদী কাজের জন্য। এবং ইরান যেই মিসাইলগুলো ছুটছে সেই মিসাইলগুলোকে বলা হচ্ছে হাইপারসনিক মিসাইল, এবং খোমেনি বলেছেন এগুলো মাত্র শুরু, আরও অনেক কিছু দেখার বাকি আছে এবং এইবার পশ্চিমা শক্তি তাদের যেই উত্তর সেগুলো মনে রাখবে বলে তারা বলছে। দুইটা পক্ষ থেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তবে দেখা যাচ্ছে যে ইরান হাইপারসনিক মিসাইল ছুটছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে হাইপারসনিক মিসাইল কাকে বলে, যাদের শব্দের বেগে থেকে বেশি দ্রুতগামী, সেগুলোকে হাইপারসনিক বলা হয়। এবং এটা আসলে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই মিসাইলকে আটকানো সম্ভব না, এটা ইরানের কাছে আছে। এবং যেই মিসাইলগুলো তারা ব্যবহার করছে সেটির নাম হচ্ছে ফাত্তা। এগুলো আমরা একটু মনে রাখতে পারি। এবং দুইটা জিনিস খুব মনে রাখা জরুরি, সেটা হচ্ছে ইসরায়েল ইরানে যেই প্রথম আক্রমণ করেছে সেটাকে বলা হয় অপারেশন রাইজিং লায়ন, এবং এটাকে রিটেলিয়েট করতে গিয়ে ইরান বর্তমানে যে আক্রমণগুলো করছে এটাকে বলা হয় অপারেশন ট্রু প্রমিস। এর আগেও আমরা দেখেছি ইরানের নেতাদেরকে যখন হত্যা করা হয়েছে, প্রেসিডেন্টদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন গোষ্ঠীর প্রধানকে হত্যা করা হয়েছে, তখন ইরান দুইবার কিন্তু রিটেলিয়েট করেছে, তারা মিসাইল ছুড়েছে ইসরায়েলের দিকে। তখন এগুলোর নাম দেওয়া হয়েছিল, প্রথমটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ট্রু প্রমিস, এরপর আমরা অপারেশন ট্রু প্রমিস 2.0 দেখেছি, এখন অপারেশন ট্রু প্রমিস 3 দেখা যাচ্ছে। এবং এই জায়গায় ইরান বেশ কিছু জায়গায় ইসরায়েলের মূল ভূখণ্ডে হাইফাতে আমরা দেখলাম, তেল আবিবে দেখলাম যে তারা আক্রমণ করতে সমর্থ হয়েছে। এইটা আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান, ইসরায়েল, ফিলিস্তিনের ভূমি, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এবং এখানে আরো দুইটা কান্ট্রি, মুসলিম কান্ট্রি অটোমেটিক্যালি চলে আসবে তাদের ভূমিকার জন্য। একটা হচ্ছে সৌদি আরব, এখানে কোন ভূমিকা পালন করছে এগুলো আমাদেরকে দেখতে হবে। আর এটা হচ্ছে তুরস্ক। আমরা জানি
যে তারা নিজেদেরকে হচ্ছে মুসলিম লিডার হিসেবে এখন দেখতে চায়, একটা লিডারশিপ কান্ট্রিতে তারা জায়গা দখল করতে চায়। তো তুরস্ক আসলে কোন ধরনের ভূমিকা পালন করছে সেগুলো সামনের দিনে আমাদের দেখার খুব প্রয়োজন আছে। তো আমরা সামনে যদি এগিয়ে যাই, এরপরে যেটি আসবে সেটি হচ্ছে G7 বা গ্রুপ অফ 7 এর যে সম্মেলন, এটা এবার কানাডায় অনুষ্ঠিত হয়েছে, 16 থেকে 17 জুন অনুষ্ঠিত হয়েছে। এই ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ট্রাম্প এই সম্মেলনে এসেছিলেন, ঠিকই এসেছিলেন, একদিন ছিলেন, কিন্তু একদিন আগেই উনি সম্মেলন থেকে ইউএসএ তে ফিরে গেছেন, কারণ এখানে একটা বড় ধরনের ইস্যু তৈরি হয়েছে। এবং এই G7 এর যারা রয়েছেন তারা বলছেন যে সেই রাষ্ট্রগুলো তারা বলার চেষ্টা করছেন যে মধ্যপ্রাচ্যের এই অশান্তির জন্য আসলে ইরান দায়ী, যদিও বাস্তবতা ভিন্ন কথা বলে। তো আমরা একটু G7 সম্পর্কে জানতে হবে। G7 হচ্ছে গ্রুপ অফ 7। 1973 সালে যখন আরব বিশ্ব তেল অস্ত্র ব্যবহার করেছিল, তখন এই যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ যেই রাষ্ট্রগুলো আছে তারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করলো যে অর্থনীতিকে কিভাবে টিকিয়ে রাখা যায়, কিভাবে বিকল্প তৈরি করা যায়, কিভাবে অল্টারনেটিভ মার্কেট খুঁজে বের করা যায়। সেই জন্য তারা গ্রুপ অফ 7 এর একটা দল তৈরি করলো এবং মানে একটা সংগঠন তৈরি করলো, এবং সেটাই বর্তমান সময়ে G7 নামে পরিচিত। যদিও এখানে G7 বা গ্রুপ অফ 7 এই অ্যাসোসিয়েশন বা সংগঠনের মধ্যে ভারত নেই, কিন্তু গত কয়েক বছর ধরেই প্রত্যেকবার এই সম্মেলনে ভারতকে ডাকা হয়। এবারও নরেন্দ্র মোদী কানাডায় এই সম্মেলনে যোগদান করেছেন, এবং সেই জায়গাটাতে যেটা হয়েছে, ভারত কানাডার যে মধ্যকার যে একটা সম্পর্ক ছিল যেটা তলানিতে এসে থেমেছিল, সেটা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। খালিস্তান আন্দোলনকে কেন্দ্র করে এই যে ভারত এবং কানাডার মধ্যে যেই সংঘাত ছিল, সেই সংঘাতের পর প্রথম তিনি কানাডায় আসলেন G7 এ যোগদান করার জন্য, এবং সেখানে মার্ক কার্নির সাথে, অর্থাৎ কানাডার যিনি প্রধানমন্ত্রী, তার সাথে তার আলোচনা হলো, এবং তারা বললেন যে দুই দেশেই তাদের পররাষ্ট্র যে প্রতিনিধি, কূটনৈতিক প্রতিনিধি, সেই প্রতিনিধি তারা দান করবে, অর্থাৎ সম্পর্কের যে মাত্রা সেটা আস্তে আস্তে কিছুটা ভালো হয়েছে বা ভালো হওয়ার দিকে যাচ্ছে বলে ধারণা করা যায়। কিন্তু ওই দিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো দেখা যাক সামনের দিনগুলোতে কোথায় কি যায়। এই যে সম্মেলন হয়েছে G7 এ, এটা খুব গুরুত্বপূর্ণ। কোথায় হয়েছে, কবে হয়েছে, এখানকার মূল আলোচ্য বিষয় কি, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আমরা একটু সামনের দিকে যাই। খুবই অতি সাম্প্রতিক ঘটনা আমরা দেখেছি, খুবই নির্মম একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে ভারতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি ছিল আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট ছিল, সেখানে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখানে বিমানের মধ্যে যারা ছিল 242 জন আরোহীর মধ্যে সবাই মারা গিয়েছেন একজন বাদে, অর্থাৎ এটা একটা খুবই নির্মম ঘটনা ঘটেছে। এবং এই বিমানটি ক্র্যাশ করেছে একটা মেডিকেল হোস্টেলে। ফলে বিমানের মধ্যে যারা আছেন তারা তো মারা গিয়েছেনই, এর বাইরেও কিছু মানুষ মারা গেছে, এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে টোটাল 270 জন মানুষ নিহত হয়েছে এই বিমান দুর্ঘটনার কারণে। এই দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যেটা হয়েছে যে একটা ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও খুব কাজে লাগে। সেটা হচ্ছে যে একটা বিমানে দুটো ব্ল্যাক বক্স থাকে। এই ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে ভিতরকার যে কথোপকথন আছে সেগুলো সে রেকর্ড করে রাখে। সো একটা ডিভাইস এখানে পাওয়া গেছে, আর একটা জানি না পাওয়া যাবে কি পাবে না। তো এই কথোপকথনগুলো রেকর্ড করলে কি হয়, রেকর্ড করলে বোঝা যায় যে বিমানটা যে দুর্ঘটনা কবলিত হয়েছে, বিমানটা যে আসলে বিধ্বস্ত হয়েছে, শেষ মুহূর্তের কথোপকথনগুলো থেকে বোঝা যায় এখানে আসলে কি কি প্রবলেম ছিল। ফলে দুর্ঘটনার কারণ চিহ্নিত করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে বিমানটা আসলে এই জায়গায় বিধ্বস্ত হয়েছে সেটার নাম হচ্ছে বোয়িং ড্রিমলাইনার 787, 787 বোয়িং, এটাকে ড্রিমলাইনার বলা হয়। এবং এই মডেলের বিমান এই কোম্পানির এই প্রথমবার বিধ্বস্ত হয়েছে। এর আগে এই মডেলের কোনো বিমান এই কোম্পানির বিধ্বস্ত হয়নি। যদিও আমরা জানি যে এয়ার ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে বাজে এয়ার সার্ভিসগুলোর মধ্যে একটা, এভিয়েশন এয়ার সার্ভিসগুলোর মধ্যে একটা র্যাঙ্কিং করা আছে যে সবচেয়ে বাজেগুলোর মধ্যে অন্যতম। তো এয়ার ইন্ডিয়ার সাথে বর্তমানে কানেক্টেড আছে টাটা গ্রুপ, এবং এই যে বোয়িং এর বিমান যেহেতু বিধ্বস্ত হয়েছে, এই গ্রুপগুলো এখন আসলে চেষ্টা করবে আসলে এই জায়গাগুলোতে কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এবং তাদের যে ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিয়ে আরো সামনের দিকে হচ্ছে যে কাজ করার চেষ্টা করার কথা। তো যেটাই হয়েছে এই ব্যাপারটা খুবই দুঃখজনক, এবং এটা আসলে এভিয়েশন যে ইন্ডাস্ট্রি সেটার জন্য একটি দুঃখজনক বিষয় সামনে নিয়ে আসছে আমাদের
বলা যায়। তো যারা এই ঘটনায় নিহত হয়েছেন আমরা আশা করি তারা যেখানেই আছেন তারা যেন ভালো থাকেন। সামনে যদি আমরা এগিয়ে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। যেকোনো পরীক্ষাতেই আমরা জানি যে নারী বিষয়ক একটা সেগমেন্ট থাকে, ১টা-২টা প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে ইতিহাসের ১ম নারী প্রধান পেল MI6। তো আমাদেরকে MI6 সম্পর্কে ১ম এ জানতে হবে। এটা হচ্ছে যুক্তরাজ্যের একটা গোয়েন্দা সংস্থা। এদের কাজ হচ্ছে বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তারা আলোচনা করে বা তাদের সাথে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে নিজেদের যে নিরাপত্তা আছে, এটাকে তারা নিশ্চিত করার চেষ্টা করে। এখন এই যে MI6 এটার বয়স প্রায় ১১৬ বছর, এই প্রতিষ্ঠানের বয়স। এই ১১৬ বছরের মধ্যে এই ১ম MI6 তার নারী প্রধানকে পেতে যাচ্ছে এবং একটা গোয়েন্দা সংস্থার প্রধান নারী হওয়া এটা কিন্তু বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, খুবই বিশ্বের বাকবদলের একটা ঘটনা এবং কিয়ার স্টারমার উনি বলছেন যে এটা খুবই রিমার্কেবল একটা ঘটনা ঘটেছে যে MI6 এর প্রধান হচ্ছেন একজন আ আ মহিলা বা নারী। তো কিয়ার স্টারমার হচ্ছে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী। তো উনি ১৯৯৯ সালে সিক্রেট সার্ভিসে যোগদান করেছিলেন। যদিও উনার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যানথ্রোপোলজি। উনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছিলেন। পরবর্তীতে উনি সিক্রেট সার্ভিসে যোগদান করেন এবং এর আগেও উনি গুরুত্বপূর্ণ আরো যেই সংস্থাগুলো রয়েছে MI5 এর পরিচালক পদে ছিলেন। কিন্তু বর্তমানে তিনি কিন্তু এই যে MI6 এর যেই প্রধান জায়গাটি সেটি করছেন এবং এটা খুবই একটা রিমার্কেবল ঘটনা পৃথিবীর জন্য। তো এখনই উনি আসলে যেই আ দায়িত্ব সেটি গ্রহণ করবেন না। তার নাম মনোনীত করা হয়েছে। বর্তমানে MI6 এর প্রধান হচ্ছেন রিচার্ড মুর। এই বছরের শেষের দিকে রিচার্ড মুরের জায়গায় উনি দায়িত্বটি গ্রহণ করবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কোথাও না কোথাও এখান থেকে প্রশ্ন আসবে বলে আমার আ ব্যক্তিগত ধারণা। কারণ পৃথিবীর ইতিহাসে এই ১ম এই ধরনের ঘটনা ঘটেছে। এরপরে আমরা একটু খেলাধুলার দিকে যাই। ২০২৫ সালটা একটা অদ্ভুত বছর খেলাধুলার জন্য। কারণ যারা পরাজিত তাদের বছর ২০২৪-২৫ কে বলা যেতে পারে। এটার কারণ কি? আমরা দেখেছি টটেনহামের মতো দল যারা দীর্ঘ সময় ধরে শিরোপা খরায় ভুগছিল, তারা এখানে শিরোপা পেল ফুটবলের ক্ষেত্রে। নিউক্যাসল একটা দল রয়েছে, তারা প্রায় ৬৯ বছর পরে তাদের ১ম শিরোপা জিতে গেছে। বিরাট কোহলির জীবনের একটা বিশেষ আকাঙ্ক্ষা ছিল যে তিনি আইপিএল চ্যাম্পিয়ন হতে চান। এই বছর তিনিও আইপিএল চ্যাম্পিয়ন হলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ১ম যেই শিরোপা সেটি লাভ করল। তো এরকম একটা বছর ছিল ২০০৪। ওই বছরে আমরা দেখেছি পোর্তোর মতো দল তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই বছর পিএসজি তাদের ১ম চ্যাম্পিয়ন্স লিগ জিতল। তাদের ইতিহাসে ১ম বারের মতো তারা চ্যাম্পিয়ন্স লিগের আ চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ যারা ক্রীড়াপ্রেমী বা মোটা দাগে আমরা যদি বলতে পারি যেই খেলাধুলার জগতে এটা একটা অন্যরকম বছর। এটা যারা পরাজিত তাদের বছর। এত বছর ধরে যারা পরাজিত হয়ে আসছিল তারা সবাই নতুন, প্রত্যেকটা জায়গায় নতুন চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেট যে চ্যাম্পিয়নশিপ সেখানে এবার চ্যাম্পিয়ন হয়ে গেছে সাউথ আফ্রিকা। সো সাউথ আফ্রিকা দলকে বলা হয়ে থাকে প্রোটিয়া। মানে তাদের সাধারণ নাম প্রোটিয়া, যেমন বাংলাদেশ ক্রিকেট দলকে বলা হয় টাইগার, নিউজিল্যান্ডের দলকে বলা হয় কিউইস। ওইরকম ভাবে সাউথ আফ্রিকাদেরকে যারা খেলাধুলা করেন বা ক্রিকেট খেলেন তাদেরকে বলা হয় প্রোটিয়া। এই প্রোটিয়ারা ২০০০ সালের পরে কোনো মেজর ট্রফি, বড় ট্রফি জিতে নাই। এই কারণে তাদেরকে বলা হয় চোকার্স। চোকার্স মানে হচ্ছে যারা হেরে যায়। দেখা যাচ্ছে যে টুর্নামেন্টের আগে সবচেয়ে শক্তিশালী দলগুলো গঠন করছে সাউথ আফ্রিকা, কিন্তু টুর্নামেন্টে গিয়ে মানে খুব অল্প ব্যবধানে তারা হেরে যাচ্ছে, জিতা ম্যাচ হেরে যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেখানে হারার কথা ছিল সেখানে হেরে যাচ্ছে। ধরে নেওয়াই হচ্ছে যে এদের দুর্ভাগ্য। এই কারণে তাদেরকে বলা হয় চোকার্স, কারণ কোনো বড় টুর্নামেন্টে তারা ২০০০ সালের পরে জিততে পারেনি। কিন্তু সেই চোকার্সরা এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জিতে গেল এবং তারা বর্তমানে পৃথিবীর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন। এবং কাদেরকে হারিয়ে তারা জিতেছে? তারা অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতো এই একবিংশ শতাব্দীতে তারা প্রথমবারের মতো হচ্ছে দেখা গেল যে কোনো মেজর ট্রফি জিতেছে। ফলে এই বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু দেখে নেই যে এই যে টেস্টটি হয়েছে এটি কিন্তু লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে হয়েছে। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে তারা হারিয়েছে। লর্ডস খুবই এমন একটা ঐতিহাসিক জায়গা যেখানে বড় ক্রিকেটাররা আসলে বড় কীর্তি করেছেন। লর্ডস
মানে ক্রিকেটের পূর্ণভূমির মধ্যে একটি বলা যায়। তো তাদের একটা তকমা ছিল চোকার্স তকমা আমরা বলেছি, কারণ ২৭ বছর ধরে তারা আসলে কোনো মেজর ট্রফি জিতে না এবং এই কোনো বড় টুর্নামেন্টে তারা আসলে শিরোপা পেল। তো ফলে এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে যে তাদের ক্যাপ্টেন কে ছিল এবার। টেম্বা বাবুমা তাদের ক্যাপ্টেন ছিল, মানে খুবই খাটো করে একটা লোক, কিন্তু সেই দেখা গেল যে তাকে মানে তার দলকে সবচেয়ে বড় শিরোপাটি এনে দিয়েছেন। তো এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। মোটা দাগে এই বছর ক্রীড়াক্ষেত্রে কি কি নতুন ঘটেছে সেগুলো জানার চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেকটাই আলাদা আলাদা তার সিগনিফিক্যান্স রয়েছে প্রত্যেকটা ঘটনারই। তো এইটা আলোচনা আমাদের থাকবে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আজকে মোটামুটি এটাই আমাদের শেষ আলোচনা ছিল এবং আমরা চেষ্টা করেছি যে এই দীর্ঘ ৩ সপ্তাহে এই বন্ধের মধ্যে আসলে যে বিষয়গুলো আমাদের তুলে ধরা দরকার ছিল প্রায় সবগুলোকেই আমরা গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই যে আলোচনাটি হয়েছে এটি আপনাদের সবার কাজে আসবে। আপনারা এখান থেকে আপনাদের যে জ্ঞান সেটিকে শানিত করার একটি সুযোগ পাবেন এবং সেটি গ্রহণ করবেন বলেই আমার ধারণা। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।